নিতাই এইবার নিজের ছুটি কাটানোর জন্য ওর বন্ধু রঘুর ঘরে গেছিল। ওর কাছে এখনো 2 সপ্তাহ বাকি ছিল, যে সময়টা ও ওই গ্রামে কাটানো বাকি ছিল। একদিন সন্ধেবেলায় এমনি বারান্দায় বসে নিতাই রঘুকে জিজ্ঞেস করে, ভাই তোর এই গ্রামটা একটু বেশি আজব মনে হচ্ছে। মানে না লাইট আছে না জল আছে, এইসব তো তবুও বুঝতে পারি, কিন্তু ভাই এমন কি রয়েছে যে সন্ধে হওয়ার পরে এই গ্রামে একটা পাখিকে উড়তে দেখতে পাই না? এমন কি আজব হয়েছে তোর গ্রামে? ভাই নিতাই, আমি তোকে কতবার বুঝিয়েছিলাম এমন উল্টোপাল্টা প্রশ্ন জিজ্ঞেস করবি না। শুধু এটা ভেবে নে, যেমন এখানকার লোকেরা থাকে তেমন ভাবেই থাকার চেষ্টা করবি। কাল রাতেও আমি তোকে ফোনে কথা বলতে বলতে ছাদে যেতে দেখেছিলাম। আমি তোকে বলে রেখেছি, একবার যদি অন্ধকার হয়ে যায় তাহলে বেডরুমে চলে যাবি আর তারপর শান্তিতে থাকবি। বাহ ভাই, এখন এই গ্রামের লোকগুলো কি কম ছিল যে এখন তুইও এইসব বাজে কথা বলতে শুরু করলি? ভাই এটা 21 শতাব্দী চলছে, তুই এখন এই ভূত প্রেতে আটকে রয়েছিস। দেখ নিতাই, আমি তোকে এর আগেও বলেছি আর এখনো বলবো, যদি নিজের প্রাণ প্রিয় হয় তাহলে যতক্ষণ এই গ্রামে থাকবি সাবধান আর সতর্ক থাকবি। এইটুকু বলে রঘু নিজের ঘরে চলে যায়। এদিকে একা বসে থাকা নিতাই রঘুর কথাগুলো মনে মনে ভেবে হেসে চলেছিল। এই রঘুটাও না, যখন এ গ্রামে আসে এর ভাবই যেন বদলে যায়। তাছাড়া এরা সবাই বোকাই ভাবে, কিন্তু আমি এদের মতো ভয় পাওয়ার ছেলে নই। আরে যে জিনিসের অস্তিত্বই নেই তার চক্করে আমি নিজের স্বাধীনতা কেন ছাড়ব? নিতাইয়ের রঘুর কথাগুলোই একটুও বিশ্বাস ছিল না, আর না ওর মনে কোনো ভয় ছিল। কিন্তু যেমন কি একটা কথা খুবই প্রচলিত আছে, অনেকবার ভয় পাওয়াটাও খুব দরকার হয়ে পড়ে, কারণ অনেকবার এটা আপনাকে মৃত্যু আর ভয়ঙ্কর সর্বনাশ হওয়ার থেকেও বাঁচাতে পারে। আজকের রাত নিতাইয়ের মুখোমুখি এমনই এক ভয়ঙ্কর সত্যির সঙ্গে হতে চলেছিল, যার সঙ্গে ধাক্কা খাওয়ার পরে মানুষ আর ফিরে আসে না। রাতে খাবার খাওয়ার পরে সবাই নিজের নিজের ঘরে ঘুমোতে চলে যায়। আস্তে আস্তে রাত আরো কালো হয়ে যাচ্ছিল। এরই মাঝে নিতাইকে তার গার্লফ্রেন্ড ফোন করলো। হ্যালো অঞ্জলি, কেমন আছো? কিন্তু তখনই ওর ঘরে সিগন্যাল উইক হয়ে গেল, যে কারণে ও ঘরের বাইরে চলে আসে। ওর ফোনের সিগন্যাল এখনো অবধি উইকই ছিল। এই জন্য ও গ্রামের নির্জন এলাকায় সিগন্যাল খোঁজার জন্য এগিয়ে চলে গেল। যেভাবে যেভাবে ও সামনে এগোচ্ছিল সিগন্যাল স্ট্রং হয়ে যাচ্ছিল, আর এখন ও ভালো করে কথা বলতে পারছিল। কথা বলতে বলতে একটা লম্বা সময় কেটে গেল। রাত প্রায় 12:30 বেজে গেছিল, আর নিতাইও কথা বলতে বলতে অনেক দূর চলে এসেছিল, যে ব্যাপারে ওর নিজেরও আন্দাজা ছিল না। কিন্তু তখনই ও নিজের পেছন থেকে জোরে জোরে ঘুঙুর বাজার আওয়াজ শুনতে পায়। ব্যাপারটা ওর আজব মনে হলো। গ্রামের কোনো মহিলা, তাও আবার এই সময়? এই ভেবে ও যখনই পেছনে ঘুরে তাকালো, ওর হুঁশ উড়ে গেল। একটা পুড়ে যাওয়া চেহারা থাকা মহিলা, যার পা দুটো উল্টো ছিল আর চোখ দুটো কালো, সে ওর সামনে চলে আসে। আর এর সাথেই নিতাই একদম জোরে চিৎকার করে ওঠে আর ওখানে পা পিছলে পড়ে যায়। এর সাথেই ওর ফোনের ব্যাটারি চলার নাম করলো না, আর ফোন সুইচ অফ হয়ে যায়। কিন্তু পরের মুহূর্তেই ওই মারাত্মক মহিলা নিতাইয়ের সামনে থেকে উধাও হয়ে যায়। এখন এটা ওর ভ্রম ছিল নাকি অন্য কিছু, অথবা যাই হোক না কেন, এ থেকে ওর জোরে ধাক্কা অবশ্যই লেগেছিল। আরে ভাই, আমি এখানে কি জানি ঘর থেকে কত দূরে চলে এসেছি। আরে ওই রঘুর কথাগুলো সত্যি ছিল না তো? আরে না না, এরকম আবার কোথাও হয় নাকি? বাদে ভাই, এখন তাড়াতাড়ি ঘরে চলে যাই। যদি ঘরের লোকগুলো জেগে যায় আর আমাকে না দেখতে পায় তাহলে খুব বেশি রেগে যাবে। এইটুকু ভেবে
নিতাই দ্রুত পায়ে হেঁটে ঘরের দিকে এগিয়ে চলল, কিন্তু কিছুক্ষণের মধ্যেই ও হাঁটতে হাঁটতে হঠাৎ থেমে রয়ে যায়। এটা দেখে যে সামনে একটা গাছের সামনে একটা উল্টো পা থাকা মহিলা স্থির হয়ে দাঁড়িয়ে আছে। যদিও ওখানে ঘন কুয়াশা ছিল, কিন্তু চাঁদের আলোয় নিতাই ওই উল্টো পাগুলো পরিষ্কার দেখতে পাচ্ছিল, যেগুলো কোনো মহিলার ছিল। ওই মহিলা গাছের সঙ্গে চিপকে নিতাইয়ের ঠিক উল্টো দিকে দাঁড়িয়েছিল, যে কারণে ও তার চেহারা দেখতে পাচ্ছিল না। এইবার আবার ওর সন্দেহ হতে লাগলো যে কোথাও এটা ওর ভ্রম নয় তো। কিন্তু এইবার যেটা ও দেখতে পেল সেটা ওর ভ্রম নয়, একটা মারাত্মক সত্যি ছিল। এরপরে ও আবার পেছনে মুড়ে যায় আর নিজের রাস্তা বদলে দেয় আর অন্য রাস্তা দিয়ে ঘরের দিকে এগোতে শুরু করে। এই রাস্তা একটা কাঁচা সড়কের মতো ছিল, যেটা একদম নির্জন আর কালো অন্ধকারে ঢাকা হয়েছিল। নিতাই ভয় পেয়ে ক্রমাগত ওই রাস্তা দিয়ে সামনে এগোচ্ছিল, কিন্তু আরও একটা কথা ছিল যে ও নিজেই জানতো না যে এই রাস্তা আসলে কোন দিকে নিয়ে যাবে। কারণ ও এখন এই গ্রামের বাসিন্দা নয়, তাই এই বিষয়েও খুব কম জানতো, এখানকার লোকেদের আর এখানকার সড়কের ব্যাপারে। ও শুধু এমনি হেঁটে চলেছিল, কারণ মেন রোডে ওই ডাইনি ঘাত লাগিয়ে বসেছিল। নিতাই ওই কাঁচা রাস্তা দিয়ে অনেক এগিয়ে চলে এসেছিল, আর তখনই হঠাৎ ওই রাস্তাটা শেষ হয়ে যায়। এটা দেখে ওর হুঁশ উড়ে যায়, আর তখনই হঠাৎ করে সামনে থেকে সেই মহিলাই প্রকট হয়ে যায়, যাকে ও এক্ষুনি চৌমাথায় দেখেছিল। নিতাই ভয় পেয়ে একেবারে কাঁপতে শুরু করে। ওর একটুও সাহস হচ্ছিল না, যার দ্বারাই ও ঠিক করে দাঁড়াতে পারত। তখনই ওই উল্টো পাওয়ালা ডাইনি একটা ভয়ঙ্কর আওয়াজ দিয়ে বলে উঠল, তুই কি এই গ্রামে মাঝরাতে ঘুরে বেড়ানোর ফলটা জানিস না? এর ফল শুধু মৃত্যু রে, মৃত্যু। এর জন্য তুই তৈরি হয়ে যা। এরপরে ওই ডাইনি নিতাইয়ের পা দুটো ধরে ওকে জঙ্গলের রাস্তায় টেনে নিয়ে যায়। নিতাই বারবার প্রাণের ভিক্ষে চাইতে লাগলো, না, আরে আরে ছেড়ে দাও আমাকে, যেতে দাও, আমি এটা জানতাম না, আমি এটা জানতাম না। এইসব চলছিল, আর তখনই ও আরো একটা আওয়াজ শুনতে পেল, নিতাই, নিতাই। এই আওয়াজটা রঘুর ছিল। এই আওয়াজটা শোনা মাত্রই নিতাই খুশিতে চিৎকার করতে লাগলো, রঘু, আমার ভাই, আমি এখানে, তাড়াতাড়ি এখানে আয়। রঘু তার দাদুর সঙ্গে হাতে মশাল নিয়ে ওখানে চলে আসে। মশালটা দেখে ওই উল্টো পাওয়ালা ডাইনি ওখান থেকে উধাও হয়ে যায়, আর নিতাই মৃত্যুর মুখে যেতে যেতে যে হোক করে বেঁচে যায়। যেটার ভয় ছিল সেটাই হলো তো। আমি জানতাম তুই এরকমটাই করবি। সে তো ধন্যবাদ জানা তোর গার্লফ্রেন্ডকে, যে কল কাট হওয়ার আগেই তোর চিৎকার শুনে নিয়েছিল আর তখনই আমাকে কল করলো, আর আমরা এখানে পৌঁছলাম। তাহলে আজ তো তোর জীবনের চ্যাপ্টার শেষ হয়ে গেছিল। আরে হ্যাঁ ভাই, এখন আমার মনে পড়েছে, যখন আমি প্রথমবার ওই ডাইনিকে দেখে চিৎকার করেছিলাম তখন আমার ফোন অনই ছিল। তোকে অনেক অনেক ধন্যবাদ ভাই। তোমাদের মতো বাচ্চারা জানি না এই বয়সে কেন এত ছেলে খেলা করতে থাকে। যখন তোমাকে বলা হয়েছে যে একটা উল্টো পাওয়ালা ডাইনি এই গ্রামে প্রত্যেক রাতে ঘুরে বেড়ায় আর যুবক ছেলেদের সন্ধানে থাকে, তখন তোমাদের মধ্যে সেটার ভয় থাকা উচিত। যাই হোক, এরকম বোকামি আর কখনো যেন না করো। এরপরে সবাই নিজের নিজের ঘরে চলে যায়। গ্রামের ঘরে এটাই সবাই মানে যে ডাইনির পা সব সময় উল্টো হয়, যাতে করে আপনি একটা ভিড়ের জায়গাতেও এটা চিনতে পারবেন কোথাও মানুষের ছদ্মবেশে
আপনার মুখোমুখি কোনো ডাইনির সঙ্গে হয়নি তো? আরে ভাই রনিত, একদিন তোর কারণে মরতে হবে। যেভাবে তুই নিজের ওই বেয়াড়া বন্ধুদের সঙ্গে বসে গল্প গুজব করে আড্ডা মারিস আর সবসময় সন্ধেবেলায় বাইরে ঘুরতে থাকিস, আর আমাকেও জবরদস্তি নিজের সঙ্গে টেনে নিয়ে যাস। আরে ভীতু ছেলে কোথাকার, তুই এত ভয় পাস কেন ভাই? তোর তো নিজের প্রাণের পরোয়া নেই, অন্তত আমার কথা তো ভাব। এইভাবে অন্ধকার সন্ধে বেলায় এই ভয়ঙ্কর জঙ্গল দিয়ে পার হওয়াটা তুই জানিস কতটা মারাত্মক হতে পারে? আচ্ছা, তাহলে বল কতটা মারাত্মক হবে? এখনই কোনো হরর ফিল্মের মতো আমরা পেছন থেকে ঘুঙুর বাজার আওয়াজ শুনতে পাবো? গাছের পেছন থেকে লুকিয়ে কেউ আমাদের উপর নজর রাখবে নাকি? আর হয়তো আমরা কোনো মধুর সঙ্গীতের আওয়াজ শুনতে পাবো। রনিত তখন এইসব বলছিল, আর তখনই ওই দুজনের ঠিক একদম পেছনে কোনো মহিলার গলায় গানের আওয়াজ শুনতে পাওয়া গেল। রাত হতে চলেছে, বিপদ আসতে চলেছে, মৃত্যু আসতে চলেছে, মৃত্যু আসতে চলেছে। রাত হতে চলেছে। এই গানটা শুনে অমিত আর রনিত দুজনেরই যেন প্রাণটা বেরিয়ে গেল। দুজনের পা নিজের জায়গা থেকে সামনের দিকে এগোচ্ছিলই না। তখনই অমিত কাঁদো কাঁদো আওয়াজে রনিতকে বলল, রনিত, আমি তোকে মানা করেছিলাম না, এইভাবে সূর্য ডোবার পর এই জঙ্গলে পার হওয়া ঠিক নয়। এবার দেখে নিলি তো কি হয়। এখন এতে ভূতের কথাটা তোলার কি দরকার ছিল বলতো? তুই কি সময় আর পরিস্থিতি বুঝতে পারিস না নাকি? আরে ক্ষমা করে দে ভাই, তখন আমি জানতাম না যে এই জঙ্গলে কোনো ডাইনিও থাকতে পারে। এখন কি করি? আমি এই ডাইনির ব্যাপারে বেশি কিছু তো জানি না, কিন্তু গ্রামের সবাই বলে যে এটা গান গাইতে পারা ডাইনি, যে যুবক ছেলেদেরকে দেখে তাদেরকে নিজের দিকে আকর্ষিত করার জন্য মায়াবী সঙ্গীতের ব্যবহার করে। আর যে কেউ এই মায়ায় ফেসে যায় না, এই ডাইনি তাদেরকে মেরে ফেলে। সেই জন্য তখনই পেছন থেকে ওই ডাইনির সঙ্গীত বন্ধ হয়ে যায়, আর ও একটা ভয়ঙ্কর আওয়াজে বলল, এই, তোমরা নিজেদের মধ্যে কি ফিসফিস করে চলেছো? চুপচাপ উল্টো পায়ে আমার দিকে এসো, না হলে নিজেদের হাত দিয়ে জীবনটাকে হারিয়ে ফেলো। ভাই খুব ভয় লাগছে, এখন কি করি? আমি এখন শুধু একটাই রাস্তা দেখতে পাচ্ছি। সেটা কি? শরীরের পুরো শক্তি লাগিয়ে বেশ পালাও এখান থেকে। অমিত এর আগে রনিতকে থামাতে পারত। রনিত ওখান থেকে দৌড়তে শুরু করে দিয়েছিল। আরে দাঁড়া রনিত, তুই নিজের মৃত্যুকে ডাক দিচ্ছিস, এরকম করিস না আমার ভাই। তখনই অমিত এটা অনুভব করলো যে ওই গান গাওয়ার ডাইনির সঙ্গীত একেবারে বন্ধ হয়ে গেছে, আর এমন মনে হয় যে ও এখন পেছন থেকে সরে গেছে। অমিতের প্রচন্ড ভয় তো লাগছিল, কিন্তু একটু সাহস জুটিয়ে পেছনে ঘুরে তাকায়। তখন ও ওই ডাইনিকে কোথাও দেখতে পেল না। ভগবানকে অনেক অনেক ধন্যবাদ জানাই যে তুমি ওই ডাইনিটাকে আমার পেছন থেকে সরিয়ে দিয়েছো। কিন্তু এক মিনিট, ওই ডাইনিটা হঠাৎ করে গেল কোথায়? আমার পুরো বিশ্বাস যে ওই রনিতের পেছনেই গেছে। হে ভগবান, এখন আমি রনিতের সাহায্য কিভাবে করব? অমিত একটুও কিছু বুঝতে পারছিল না যে ও করলেও বা করবেটা কি, কারণ এখন আস্তে আস্তে অন্ধকার চারিদিকে ছড়িয়ে পড়ছিল, আর রাত নিজের ভয়ঙ্কর রূপ নিতে শুরু করেছিল। তখনই অমিতের মাথায়
একটা বুদ্ধি এলো যে এই সময় গ্রামের সবাইকে ডেকে নেওয়া যাক আর তারপর রনিতকে খুঁজতে বেরোনো যাক। অমিত প্রথমে জঙ্গল থেকে বাড়ির দিকে দৌড় দিল। সৌভাগ্যক্রমে মাঝখানে ওর মুখোমুখি ওই ডাইনির সঙ্গে হলো না। গ্রাম পৌঁছে ও তক্ষুনি গ্রামের কয়েকজনকে নিজের কথাগুলো আর রনিতের পরিস্থিতির ব্যাপারে বলে দিল। গ্রামবাসীরাও অমিতের গল্প শুনে অবাক হয়ে গেল, কিন্তু ওরা ওর কথায় বিশ্বাস করল, কারণ এর আগেও এরকমই কিছু গ্রামবাসীদের সঙ্গে ঘটে রয়েছে। যখন জঙ্গল থেকে পার করা লোকেরা ওই ডাইনির সঙ্গীত শুনতে পেত আর যারা ওই সঙ্গীত নিয়ে টিপ্পনি করে দিত বা পালানোর চেষ্টা করত, ওরা ওই ডাইনির মায়াতে এমনভাবে ফেসে যেত যে কখনো দ্বিতীয়বার ফিরে আসতে পারত না। অমিত কয়েকজন গ্রামের লোককে নিয়ে জঙ্গলের মাঝখানে গিয়ে হাজির হয়। সবাই নিজের হাতে মশাল নিয়ে রনিতকে ডাক দিচ্ছিল। তখনই হঠাৎ করে ওই সঙ্গীত আবার বাজতে শুরু করে। এর মানে ওই গান গাওয়া ডাইনিটা এখানেই কোথাও আশেপাশেই আছে। গ্রামবাসীরা, কোথায় গেলে তোমরা? যদি তোমরা আমার সাথে ইয়ার্কি করছো তাহলে মনে রেখো এর ফলটা খুব খারাপ হবে। আমার বাবা একজন জমিদার, তোমরা জানো না নাকি? আমি তোমাদেরকে গ্রাম থেকে বার করে দেব। তখনই ওই গ্রামবাসীদের মধ্যে একজন হঠাৎ করে কোথা থেকে অমিতের একদম কাছে চলে আসে আর ওর দিকে তাকিয়ে বলতে লাগলো, আরে খোকা, তুমি খুব তাড়াতাড়ি রেগে যাও। এই আংটিটা খুব চমকাচ্ছে, এটা খুলে দাও। কোথাও অন্ধকারে যদি হারিয়ে যায় তখন? না, আমি আংটি খুলবো না। এটা আমার দাদু আমাকে দিয়েছিল আর সব সময় পরে রাখতে বলেছিল। তখনই ওই গ্রামবাসীর চেহারা হঠাৎ করে বদলাতে লাগলো। ওই লোকটা ওই ডাইনির শরীরে বদলে গেল আর অমিতকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। ও অমিতের দিকে আস্তে আস্তে এগোতে শুরু করলো। বাপরে, এ তো সেই গান গাওয়া ডাইনিটা। মনে হচ্ছে এ গ্রামবাসীদেরকেও মেরে ফেলেছে। এখন আমাকে মারার উদ্দেশ্যে এসেছে। আমাকে এক্ষুনি জঙ্গল থেকে বাইরে পালাতে হবে। এটা বলে অমিত নিজের পুরো শক্তি লাগিয়ে জঙ্গল থেকে বাইরের দিকে পালানো শুরু করলো। ওর ঠিক পেছনে ওই ডাইনিটাও দৌড়চ্ছিল, সেটা পরিষ্কার বুঝতে পারছিল। আর তার সাথে ও গান গাইছিল, যাতে অমিত ভ্রমিত হয়ে ওর বশে হয়ে যায়। অমিতের ওপর এর আগে ওই গানের প্রভাব পড়া শুরু হতো। অমিত জঙ্গল পার করে নিজের ঘরে পৌঁছে যায়, যেখানে ওর মা বাবা ওর আসার অপেক্ষায় চিন্তা করছিল। আরে খোকা, এত রাতে কোথায় চলে গেছিলি? তুই জানিস তো যে ওই জঙ্গলে কালমুখী ডাইনি থাকে, যে তোদের বয়সী ছেলেদেরকেই লক্ষ্য করে। সে তো ভাগ্য ভালো যে তুই তোর দাদুর দেওয়া চমৎকারী আংটি পরে রেখেছিস। ওটা খুলে দিসনি, যেটা তোকে সুরক্ষিত বাঁচিয়ে রেখেছে। না হলে আজ তোর সাথে ভয়ঙ্কর একটা বিপদ ঘটে যেত রে খোকা। ভগবানকে অনেক ধন্যবাদ জানাই। আরে ও অমিতের মা, তুমিও না? এখন তো ছেলে ঘরে এসে গেছে, এখন শান্ত হও। বাকি কথা কাল করে নিও, এমনিতেও অনেক রাত হয়ে গেছে। অমিত বিছানায় শুয়ে শুয়ে বারবার ওর বন্ধু রনিত আর ওই গ্রামবাসীদের ব্যাপারে ভাবতে লাগলো। ওর আত্মার মধ্যেও ওই গান গাওয়া ডাইনির ভয় ঘর করে ফেলেছিল। ওর চোখে ঘুম পর্যন্ত আসছিল না। এই কারণে ও বিছানা থেকে উঠে পড়ল। ও নিজের আংটিটাও খুলে দিল, কারণ ওর আঙুলে হালকা জ্বলন হচ্ছিল। তাছাড়া এখনো নিজের ঘরে পৌঁছে গেছিল, তাই ওর কোনো বিপদও ছিল না। এরপরে খুবই উদাসীনতার চেহারা নিয়ে অমিত নিজের বিছানায় শুয়ে পড়ল। এইবারে খুব তাড়াতাড়ি ওর ঘুমও ধরে গেল। ও একদম গভীর নিদ্রায় ছিল। তখনই ও নিজের ঘরে আবার ওই ডাইনির ভয়ঙ্কর সঙ্গীত শুনতে পেল।
রাত হতে চলেছে। অমিত নিজের বিছানায় একদম অদ্ভুতভাবে ছটপট করতে লাগলো। আর এর সাথে এই সিন এখানেই এন্ড হয়ে যায়। এখন সকাল হয়ে গেছিল। অমিত নিজের ঘুম থেকে জেগে উঠল। ওর নিজেরই ঘরে ওর মা বাবার ছাতি চাপড়ে কান্নাকাটির চিৎকার শুনতে পাচ্ছিল। অমিত এটা দেখে খুব অবাক হয়ে যায়। অমিত তখনই টেবিলের দিকে নিজের আংটি নেওয়ার জন্য গিয়ে দেখল, কিন্তু সেখানে ও নিজের আংটিটা পেল না। অথচ ওর ভালো করে মনে আছে, গত রাতে ঘুমানোর আগে ও এই টেবিলের ওপরেই ওই আংটি খুলে রেখেছিল। যাই হোক, ওর জন্য আংটি খোঁজার থেকে বেশি জরুরি ছিল বাইরের ব্যাপারটা জানা, কারণ ওর অস্থিরতা এখন বেড়েই চলেছিল। ও নিজের ঘর থেকে বাইরে বেরিয়ে আসে। তখন দেখে ওর মা বাবা একটা মৃতদেহের কাছে তাদের মাথা রেখে খুব কান্নাকাটি করছে। এটা দেখে অমিত বুঝতে পেরে যায় যে অবশ্যই এটা ওর বন্ধু রনিতের দেহই হবে, যে কারণে ওর মা বাবা শোক মানাচ্ছে। অমিত নিজের মা বাবাকে গিয়ে বোঝালো, কিন্তু এ কি, ওর মা বাবা তো ওর দিকেই দেখছিলই না। তখনই ওই দেহ থেকে কাপড় উড়ে যায়, আর তারপর অমিত যা দেখল সেটা দেখে ওর একটা মারাত্মক ঝটকা লেগে যায়। এই দেহটা অন্য কারোর নয়, বরং ওর নিজের ছিল, অর্থাৎ অমিত এখন একটা অশান্ত আত্মা হয়ে গেছিল। ওর মৃত্যু কাল রাত তখনই হয়ে গেছিল যখন আংটি বার করে ও শুতে গেছিল, আর ওর গান গাওয়ার ডাইনির অনুভব হয়েছিল। আর ঠিক সেই সময় ওই ডাইনিটা অমিতের গলায় নিজের দাঁত বসিয়ে ওকে মেরে ফেলল। অমিতের আংটি খোলাটা মোটেই উচিত হয়নি, কারণ ওই ডাইনি হতে পারে জঙ্গলে মারতে পারেনি ওকে, কিন্তু ওর পিছু করতে করতে সে ওর ঘর অবধি, ওর রুম অবধি পৌঁছে গেছিল। আর অমিত যখনই একটা ভুল করলো, অমিতের জীবনের চ্যাপ্টার এখানেই ক্লোজ হয়ে গেল। ভাই বিবেক, দেখ তো আমাদের ভিডিওস কতজন লোক দেখেছে। আরে বাপরে, যদি এইভাবে চলতে থাকে তাহলে আমরা খুব তাড়াতাড়ি ফেমাস হয়ে যাব। আমার তো মনে হয় আরো ভালো ভিডিওস বানানো উচিত, আর আরো ভয়ের। অন্য কয়েকটা লোকেশন চাই যেটা কেউ কখনো দেখেনি আগে। যদি এই কথাই হয় তাহলে চল পুরনো কেল্লায়। একদম ইউনিক জায়গা ওটা, আজ পর্যন্ত কেউ এক্সপ্লোর করেনি। তুই পাগল নাকি? সবাই বলে যে ওখানে ভূতের বাস। ভূত টুত কিছু হয় না রে ভাই। আর যদি আমাদের ফেমাস হতেই হয় তাহলে এরকম অ্যাডভেঞ্চারাস ভিডিও তো ঢালতেই হবে। ভেবে নে, ভয়ের আগে জিত হয় আমার বন্ধু। এই দেখ ভাই, এই ভিডিওটা পুরনো একটা কিল্লার, এতে মিলিয়ন ভিউজ এসেছে। সমর যে ভিডিওটা দেখালো তাতে নির্জনতার আওয়াজ ছিল ভয়াবহ, এমন যেন পুরনো কেল্লায় হাওয়া পর্যন্ত লোকেদের আত্মাকে কাঁপিয়ে তুলত। ঠিক বলেছি না? যদি আমরা রাতের ভিডিও ছাড়ি তাহলে এক রাতের মধ্যে ফেমাস হয়ে যাব, তারপর টাকার টাকা হবে। চল ঠিক আছে, যাওয়া যাক। পুরনো কেল্লার ব্যাপারে অনেক ভয়ের গল্প ছিল, কিন্তু সমর আর বিবেকের মনে হচ্ছিল যে এই সব মিথ্যে, মন গড়া সব কাহিনী। অটো, কোথায় যেতে চাও ভাই? পুরনো কেল্লায়। সন্ধে হয়ে গেছে, এই সময়টা ঠিক নয় পুরনো কেল্লায় যাওয়ার জন্য। প্রত্যেক দিন কারো না কারো মৃতদেহ পাওয়া যায় ওখানে, আর শুনেছি কোনো এক আত্মা রয়েছে যারা লোকেদেরকে তিলে তিলে কষ্ট দিয়ে মেরে দেয়। ব্যাস ব্যাস, না যাওয়ার হলে যেতে হবে না, কিন্তু ভয় দেখাইও না। তুমি নিজের চোখে কি কিছু দেখেছো? না, শুধু শুনেছি। একদম, সবাই শুধু শুনেছে।
কেউ কিচ্ছু দেখেনি। তুমি যদি পুরনো কেল্লায় না যাও তাহলে অন্য কেউ যাবে। ওখানে কেউ যাওয়ার জন্য তৈরি হবে না। যদি বেশি টাকা দেওয়া হয় তাহলে তুমিও যাবে। দেবে না, যদি অন্য কেউ যায় তাহলে ক্ষতিটা তোমারই হবে। ঠিক আছে, ঠিক আছে, বসে পড়ো। সব শেষে সমর আর বিবেক অটোওয়ালাকে পুরনো কেল্লায় যাওয়ার জন্য মানিয়ে ছাড়ল। এদের মধ্যে কেউই জানে না যে এদের সঙ্গে এরপরে কি হতে চলেছে। কেল্লায় সত্যি কি কোনো ভূত রয়েছে ভাই? আমি তো বেশি কিছু জানি না, কিন্তু শুনেছি একটা ছেলে আর একটা মেয়ে একটা পুরনো কেল্লায় গেছিল। মেয়েটা বিয়ের আগেই গর্ভবতী হয়ে গেছিল। এই রহস্য সবার সামনে চলে আসার কারণে ছেলেটা মেয়েটাকে কষ্ট যন্ত্রণা দিয়ে ওই কেল্লাকে মেরে দিয়েছিল। দারুণ গল্প মাইরি। আমাকে ভয় লাগছে আর তোর হাসি পাচ্ছে। তুই কি পাগল নাকি? আমি তো এটাও রেকর্ড করে নিয়েছি। বিলটা পেয়ে যাব বন্ধু। আর বোকা, ভয় পাওয়া বন্ধ কর। যদি ওই ছেলেটার ওই কথাটা লুকিয়ে রাখার হতো তাহলে এখন সবাই এভাবে জেনে যেত নাকি? সব কিছু মন গড়া গল্প ভাই। তুমি ভুল বলছো ভাই। ওই মেয়েটার মরার কিছুদিন পরে ওই ছেলেটা পাগল হয়ে গেছিল আর নির্দয়তার সাথে মরে যেতে হয়েছিল। এইটা শুনে বিবেক চুপ হয়ে রয়ে গেল। ওর ভয় লাগছিল। ভাই, আমরা এখানে পৌঁছে তো গেছি। আমাদের বেশ কিছুক্ষণেরই কাজ আছে। ভিডিও বানিয়ে ফেরত চলে যাব। ঠিক আছে, তোমরা এখানে নেমে পড়ো। আমি কেল্লার ভেতরে যাব না, এখানেই তোমাদের অপেক্ষা করব। অটোওয়ালা ফেরত যাওয়ার টাকা পেয়ে যাবে এটা ভেবে সে ওখানে থেমে গেল। সমর আর বিবেক কেল্লার ভেতরে চলে যায়। কেল্লা একেবারে শান্ত ছিল, যেন একদম নির্জনতার থেকেও স্তব্ধ। ওয়াও, কি দারুণ কেল্লা! চলে আয়, ভিডিও বানাবো। দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু দেখতে থাকবি নাকি ভেতরেও যাবি? সমর ভিডিও শুট করছে। চারিদিকে অন্ধকারই অন্ধকার। আর হঠাৎ ও একটা চমকানো লাল চোখ দেখতে পেল। চিৎকার শুনে যখন বিবেক পেছনে ঘুরে তাকায় তখন সেও সেই একই লাল চোখ দেখতে পেল। নিজের প্রাণ বাঁচানোর জন্য পালাতে লাগলো। কিন্তু যখন ওরা গেটের সামনে এলো তখন আরে ভাই, বাঁচাও, বাঁচাও আমাদের! অটোওয়ালা, আমি বলেছিলাম ভেতরে যেও না। আরে ভাই, ওসব ছাড়ো, আমাদের সাহায্য করো আগে। মিলে গেট খোলার জন্য চেষ্টা করতে থাকে। ওই গেটটা ওরা খুলতেই পারল না। হঠাৎ কারো পায়ের আওয়াজ শুনতে পাওয়া গেল। সমরকে টানতে টানতে কেল্লার ভেতরে নিয়ে চলে যায়। বাঁচাও আমাকে, বাঁচাও! এটা দেখে বিবেক আর অটো ড্রাইভার হতভম্ব হয়ে গেল। ওরা সবাই কিছুক্ষণের জন্য জড়ো হয়ে গেছিল। সমরের চিৎকার ওদের কানে গর্জন করছিল। দাদা, আমাকে বাঁচিয়ে নাও, আমি তোমাকে অনেক টাকা দেব। আমাকে বাঁচিয়ে নাও, প্লিজ প্লিজ বাঁচিয়ে নাও দাদা। টাকার থেকে বেশি আমার জন্য আমার জীবন ছিল। চলে যাচ্ছি দাদা, প্লিজ বাঁচিয়ে নাও দাদা, বাঁচিয়ে নাও দাদা। অটো ড্রাইভার অটোতে বসে বসে করছিল। গেটটা খুলে গেল। অটো পেছনে পড়ে গেটের দিকে তাকাতে আরে কোথায় গেল? কোথাও একেও এই আত্মাটা মেরে দিল না তো? হে ভগবান! অটো ড্রাইভার তার অটোর দিকে এগোলো। দেখল যে বিবেক ড্রাইভিং সিটে বসে আছে। তুই এখানে কিভাবে? বিবেক কিছুই বলল না, শুধু অটো ড্রাইভারের দিকে একভাবে তাকিয়ে রইল।
চল ছাড়, যাই এখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব পালিয়ে যায়। পেছনে বসে পড়, তাড়াতাড়ি কর। বিবেক ওর একটা কথা শুনল না, আর যখন অটো ড্রাইভার বিবেকের কাছে এলো তখন বিবেক ওর হাতটা মুড়তে শুরু করল। আরে আরে, এটা তুই কি করছিস? বিবেক করছে না, এটা আমি করছি। ছাড়, ছেড়ে দে আমাকে। তুই এখানে আমার নির্যাতনের তামাশা দেখতে এসেছিলি নয়? এবার তুইও ছটপট করতে করতে মরে যাবি আমার মতো। আরে না, আমাকে যেতে দাও আমাকে। বিবেক অটো ড্রাইভারের হাড় গোড় ভাঙতে শুরু করলো। ওর পুরো শরীর থেকে কড়মড় আওয়াজ আসতে লাগলো, আর প্রত্যেকটা হাড়ের আওয়াজের সঙ্গে ওর চিৎকার গর্জন করতে লাগলো। আর সব শেষে বিবেক অটো ড্রাইভারের সব হাড় গোড় ভেঙে দিয়ে তাকে মেরে দিল। এখন শুধু বিবেক বেঁচে ছিল। বিবেক হাসতে হাসতে কেল্লা থেকে গর্তের দিকে এগোতে লাগলো। আমাকে কষ্ট পেতে দেখার লোকেদের শখ কখনো পুরো হবে না। আমি সবাইকে কষ্ট দিয়ে তিলে তিলে মারবো। বিবেকের ভেতরের আত্মাটা বিবেকের শরীরকে উঁচু থেকে নিচে ফেলে দিল। বিবেক পাহাড়ে পাথরে ধাক্কা খেতে খেতে নিচে পড়ে গেল, আর ও নিজের শেষ নিঃশ্বাস নিল। বিবেকের মরে যাওয়ার পরে রক্ত মাখা দুটো পায়ে গর্ত থেকে কেল্লার দিকে এগিয়ে গেল। নির্যাতিত আত্মা আবার কেল্লায় ফিরে চলে গেল। মেঘা অনেকদিন পর তার বান্ধবীদের সঙ্গে দেখা করার জন্য গ্রামে যাচ্ছিল। ও ট্রেন অনেক রাতে গ্রামের স্টেশনে পৌঁছল। ওই ট্রেন থেকে নামলো আর আশেপাশে রিক্সা বা ট্যাক্সি খুঁজতে লাগলো। স্টেশন একেবারে নির্জন ছিল। মেঘা দূর দূর পর্যন্ত কোনো মানুষজনকে দেখতে পাচ্ছিল না। ও একটু অস্থির হয়ে পড়ল। অনেক খোঁজার পর ও একটা রিক্সা দেখতে পেল, যার ভেতরে তার ড্রাইভার ঘুমোচ্ছিল। মেঘা ওই রিক্সাওয়ালার কাছে গেল। শুনুন দাদা, কি হয়েছে? আসলে আমি গ্রামে যাব। ড্রাইভার চোখ খুলে মেঘার দিকে তাকালো আর হঠাৎ করে ভয় পেয়ে চিৎকার করতে লাগলো। ডাইনি, 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 আমাকে যেতে দাও, আমি কিছু করিনি। চিৎকার করতে করতে মেঘার থেকে দূরে যেতে লাগলো। এ আপনি কি বলছেন? আপনি ভয় পাবেন না, আমি কোনো ডাইনি নই। দাঁড়ান। ড্রাইভার শান্ত হয়ে আস্তে আস্তে মেঘার কাছে আসতে লাগলো। আপনি ডাইনি নয় তাহলে কে আপনি? আমি শহর থেকে এসেছি। এই গ্রামে আমার বান্ধবী থাকে। আপনি কি আমায় গ্রাম অবধি ছেড়ে দিতে পারবেন? যদি আমি আপনাকে গ্রাম অবধি ছাড়তে যাই তাহলে ওই ডাইনি আমাকে ছাড়বে না। ডাইনি? কে ডাইনি? লাল শাড়ি পরে থাকা ডাইনি। আপনি চিন্তা করবেন না, আমি আপনার সাথে আছি। চলুন আপনি। আপনি সাথে আছেন সেই জন্যই তো ভয় লাগছে। আপনি লাল রং পরে রয়েছেন, যেটা ডাইনির মোটেই পছন্দ নয়। গ্রামে যদি কেউ লাল রঙের কাপড় পরে বেরোয় তাহলে ডাইনি তার শরীরকে দুই টুকরোতে ভাগ করে মাটির নিচে পুঁতে দেয়। এইসব শুনে মেঘা একটু ভয় পেয়ে গেল, কিন্তু তারপর নিজেকে সামলেও বলল, দেখুন, কথাটা বুঝুন। এত রাতে আমি হেঁটে যেতে পারবো না, আর এখানে অন্য রিক্সাও নেই। দরকার হলে বেশি টাকা নিয়ে নিন, কিন্তু প্লিজ এখান থেকে চলুন। ঠিক আছে, কিন্তু আমি আপনাকে গ্রামের বাইরে একটা মন্দির আছে সেখানেই ছাড়বো, তারপর আপনাকে একা যেতে হবে। ঠিক আছে, চলুন। মেঘা কোনো রকমে মেনে নিল আর দুজন গ্রামের দিকে এগিয়ে চলল।
কিছুক্ষণের মধ্যেই ওরা মন্দিরের কাছে পৌঁছলো। মেঘা ড্রাইভারকে টাকা দিল আর ড্রাইভার মন্দিরে হাত জড়ো করে ওখান থেকে চলে গেল। মেঘা একা হয়ে গেল। ও গ্রাম দেখতে পাচ্ছিল, কিন্তু ডাইনির গল্প শুনে ও একটু ভয় পেয়ে গেছিল, কিন্তু সাহস করে ও গ্রামের দিকে এগোতে থাকলো। মেঘা সড়কে হাঁটছিল, ততক্ষণে ও পেছন থেকে কাউকে অনুভব করলো। ও ঘাবড়ে পেছনে দেখল, তখন ওখানে কেউই ছিল না। ওর চোখ মাটির দিকে পড়ল আর ভয়ের চোটে গা দিয়ে ঘাম ঝরতে শুরু করল। মাটিতে লাল রক্তে পায়ের চিহ্ন ছিল, যেটা ওর পেছনে পেছনে আসছিল। মেঘা নিজের পা তুলে দেখল, তখন পা দুটো একদম পরিষ্কার ছিল। মেঘা ভয় পেয়ে উল্টো পায়ে হাঁটতে শুরু করে দিল, কিন্তু সেই পায়ের চিহ্ন ওর কিছু করতে থাকলো। মেঘা থেমে গেল। ওই চিহ্ন চলতে চলতে ওর পাশে এসে থেমে যায়। মেঘা ওখান থেকে যাওয়ার জন্য ঘুরল, আর যখনই ঘুরে দেখল, ওর কাঁধের ওপর একটা রক্তে লথপথ হাত পড়ে যায়। মেঘা এত বেশি ভয় পেয়ে গেল যে ও চিৎকার করতে করতে গ্রামের দিকে পালাতে লাগলো। মেঘা চিৎকার করতে করতে গ্রামের দিকে পৌঁছলো। আমায় বাঁচাও, ওই ডাইনি আমায় মেরে ফেলবে, আমায় বাঁচাও। অনেকজন লোক তাদের ঘর থেকে বাইরে চলে আসে। মেঘার বান্ধবীরাও বাইরে চলে এলো। মেঘা ওর বান্ধবীকে তার ঘরের বাইরে আসতে দেখলো, আর পুরো জোর লাগিয়ে ও ঘরের ভেতরে দৌড়লো। ওর বান্ধবীও ওর পেছনে দৌড়ে ঘরের ভেতরে চলে গেল। তুই লাল রং পরে কেন এসেছিস গ্রামে? ভুলটা আমারই ছিল, তোকে এখানে ডাকাই উচিত হয়নি। একটা কাজ কর, তুই পালিয়ে যা গ্রাম থেকে, না হলে এই ডাইনি তোকে ছাড়বে না। আমার স্বামীর মতো তোকেও মেরে ফেলবে। ওরা দুজন ঘরের কথা বলছিল, তখনই ডাইনির লাল রক্তে মাখা একটা হাত দরজা ভেঙে ভিতরে চলে এলো আর মেঘাকে টেনে টেনে বাইরে নিয়ে যেতে লাগলো। ডাইনির হাতটা মেঘাকে টেনে ঘরের বাইরে ছুটে দিল। ও কিছুই বুঝতে পারছিল না যে এসব কি হচ্ছে। গ্রামের সবাই মেঘাকে দেখার জন্য ওর কাছে যেতে লাগলো। মেঘার উপরে লাল আলো লাল শাড়ি পরে থাকা ডাইনিকে দেখতে পেল। গ্রামের সবাই থেমে গেল আর নিজেদের ঘরের দিকে পালাতে লাগল। ডাইনির রূপ খুবই মারাত্মক লাগছিল। পুরো শাড়ি রক্তে লথপথ হওয়ার কারণে ওই রক্তের ফোঁটা মেঘার শরীরে পড়ে যাচ্ছিল। মেঘার চেহারা রক্তে লাল হয়ে গেছিল। আমি তোমাদের কতবার বলেছি যে এই গ্রামে কেউ যেন লাল রঙের কাপড় পরে না আসে, কিন্তু তোমরা আমার কথাই শোনো না। এখন এই মেয়েটা প্রাণে মরবে। এইটুকু বলে ওই ডাইনি ভয়ঙ্কর হাসি হাসতে লাগলো। ডাইনিকে দেখে মেঘা পালাতে লাগলো। মেঘাকে পালাতে দেখে ডাইনি নিজের হাত লম্বা করে দিল আর ওকে হাওয়ায় তুলে নিল। ডাইনি মেঘাকে নিজের মাথার ওপরে তুলে নিল আর ওর শরীরকে মাঝখান থেকে ফাল করতে লাগলো। যেমন যেমন মেঘার শরীরের দুই টুকরো হচ্ছিল, তখন তখন মেঘার গরম রক্ত ডাইনির মাথার উপর দিয়ে পুরো শরীরে ছড়িয়ে পড়ল। এই রক্তের কারণে ডাইনির শাড়ি আরো লাল হতে লাগলো। শরীর ফাল হওয়ার সময় মেঘা এত জোরে চিৎকার করছিল যে ওর চিৎকারের জন্য পুরো গ্রাম কেঁপে উঠছিল। সব গ্রামবাসীদের আত্মা কাঁপতে লাগলো। সব শেষে মেঘার শরীরের দুই টুকরো হয়ে গেল আর ও ওখানেই হাওয়ায় ঝুলতে থাকলো। ডাইনি জোরে জোরে হাসতে লাগলো। ও নিজের হাত জোরে মাটিতে মেরে দিল আর সেই কারণে জমিতে দুটো গর্ত হয়ে গেল। ডাইনি নিজের দুটো হাতে দুটো টুকরো নিয়ে আর দুটো গর্তের মধ্যে একটা একটা করে ছুঁড়ে দিল। যখনই টুকরো গর্তে পড়লো, ওর ওপর এমনি এমনি মাটি পড়তে থাকলো আর দেখতেই দেখতে গর্ত ভরে গেল।
মাটি যেমন ছিল তেমনই হয়ে গেল। ডাইনির ভেতর থেকে লাল আলো বেরোতে লাগলো, আর ওই আলোতে ও উধাও হয়ে গেল। ডাইনির যাওয়ার পরে মেঘার বান্ধবী ওই গর্ত থাকা জায়গায় এলো আর কাঁদতে লাগলো। ধীরে ধীরে সব গ্রামবাসীরা জমা হতে লাগলো। আমাকে মেরো না, আমাকে মেরো না, ছেড়ে দাও আমায়। অন্তত আমার নয়, আমার বাচ্চার উপর তো দয়া করো। আমায় মেরো না, আমায় ছেড়ে দাও। আমাদের বউ বাচ্চার ওপর কালো জাদু করবি? আমাদের গ্রামে তুই খারাপ নজর লাগাবি? আজ তো তোর খেলা শেষ, ডাইনি। আব্দুল আর তার বন্ধু ইউসুফ একটা গর্ভবতী মহিলাকে টেনে টেনে জঙ্গলের দিকে নিয়ে যাচ্ছিল। ও একটা গর্ভবতী মহিলা ছিল আর তার বাচ্চা ৮ মাসের হয়ে গেছিল। ওই মেয়েটা অনেকবার অনুরোধ করল, কিন্তু তবুও ওদের মধ্যে কারোর ওর ওপর দয়া হলো না। আর ওরা মিলে ওই মহিলাকে ওইখানেই জঙ্গলে জ্যান্ত অবস্থায় পুঁতে দিল। আরে আব্দুল দাদা, এই মহিলার গল্প তো শেষ হয়ে গেল, কিন্তু এই মহিলার পেটে একটা বাচ্চা ছিল। কথায় বলে কখনো গর্ভবতী মহিলাকে কষ্ট দেওয়া উচিত নয়, না হলে এর ফল খুবই ভয়ঙ্কর হয়। আরে ফল তো ভয়ঙ্কর তখন হতো যদি আমরা এই প্রেগনেন্ট ডাইনিকে ঠিক সময় না ধরে পুঁতে না দিতাম। না হলে কে জানতো এই ডাইনি আমাদের গ্রামে আরও কত বিপদ এনে দিত। সেই রাতে ওরা সবাই নিজের ঘরে চলে গেল। এই ঘটনাটা হয়ে এখন ২০ বছর হয়ে গেছিল। আজকে আব্দুল একটা বিয়েবাড়ি থেকে নিজের ঘরে ফিরছিল। গ্রাম থেকে বাইরে বেরোতে আর গ্রামে প্রবেশ করার শুধু একমাত্র রাস্তা ছিল, আর সেটা হলো জঙ্গলের রাস্তা। ওই জঙ্গলই একমাত্র এমন একটা কেন্দ্র ছিল যেটা গ্রামকে বাইরের রাস্তার সঙ্গে জোড়া দেয়। রাত প্রায় ২টো বেজেছিল। আব্দুল তার সাইকেলে চেপে একেবারে দাঁত কিলিয়ে কিলিয়ে গ্রামের দিকে আসছিল। আর তখনই ও জঙ্গলে পৌঁছল। আর কিছুক্ষণ অবধি নিজের সামনে ওই জঙ্গলের একেবারে নীরবতা আর ঘন কুয়াশার দিকে একভাবে দেখতে লাগল আর নিজের মনে বিড়বিড় করতে লাগল, হে উপরবালা, আনন্দের চোটে আমি তো এটা ভুলেই গেছিলাম যে গ্রামে যাওয়ার জন্য জঙ্গলের রাস্তা দিয়ে যেতে হবে। এখানে তো দূর দূর অবধি কাউকেই দেখতে পাচ্ছি না, আর কাউকে দেখব বা কি করে, কারণ রাত ২টো বেজে গেছে। যাই হোক, যখন ১০ কিলোমিটার সফর করেই ফেলেছি, তখন এই ২ কিলোমিটার জঙ্গল পার করতে কী সমস্যা হবে? উপরবেলার নাম নিয়ে আমি এখন এগিয়ে যাই। নিজেকে শুধু এটাই বলে আব্দুল এগিয়ে যেতে লাগল। প্রায় ৫-৭ মিনিট অবধি সাইকেল চালানোর পরে যখন আব্দুল জঙ্গলের মাঝখানে পৌঁছল, তখন হঠাৎ করে ওর এমন মনে হতে লাগল যে কেউ পেছন থেকে ক্রমাগত কেউ ওর সাইকেলকে ধরে রেখেছে। তারপর হঠাৎ আব্দুল নিজের ব্যালেন্স হারিয়ে ফেলে আর সাইকেল থেকে নিচের দিকে গিয়ে পড়ে গেল। আব্দুল যখনই মাটিতে পড়ল, একটা দ্রুত গতিতে একটা সাইকেল চলে যায় আর তারপর ওখান থেকে উধাও হয়ে যায়। হে উপরওয়ালা, আমার রক্ষা করো, আজ জানি না কি হতে চলেছে। আব্দুল তাড়াতাড়ি পায়ে হেঁটে আগে এগোতে লাগল। জঙ্গলের সে আজব নীরবতা ওর শরীরে ভয়ের ঝড়কে আরও বাড়িয়ে তুলছিল। তখনই জোরে বিদ্যুৎ চমকালো আর আব্দুল ওর সামনে দৃশ্যটাকে দেখে একদম স্থির হয়ে দাঁড়িয়ে পড়ল, যেন ওর জ্ঞান হারিয়ে গেছে। ওর ঠিক সামনে একটা ছোট বাচ্চা দাঁড়িয়েছিল, যে ওকে দেখে জোরে জোরে হেসে চলেছিল। আরে বাপরে, এইসব কি হচ্ছে? তাড়াতাড়ি পালাতে হবে এখান থেকে। আব্দুল পালানোর জন্য যখনই নিজের পা আগে বাড়ালো, তখনই ও একদম ওর পেছন থেকে একটা মহিলার আওয়াজ শুনতে পেল, দাঁড়া খুনি! আব্দুল এবার জোরে জোরে হাঁপাতে লাগলো। ও একটু সাহস জুটিয়ে পেছনে ঘুরে দেখল, তখন ওর হুঁশ উড়ে গেল।
একটা মহিলা পুতুলের মতো দাঁড়িয়ে আব্দুলকে তাকিয়ে রয়েছে। তুমি তুমি তো সেই মহিলাই যাকে আমরা গত বছর মেরে দিয়েছিলাম। কিন্তু তুমি তুমি কি করে বেঁচে গেলে? তুই শুধু এটাই ভাব, আমি মরে যাওয়ার পর আবার কি করে ফিরে এলাম। আত্মা তখনই মুক্তি পায় যতক্ষণ সে নিজের কাজ পূরণ না করে ফেলে। আমি গত 1 বছর ধরে এই জঙ্গলেই তোর অপেক্ষা করে চলেছি, আর আজ রাত সেই সময়টা এসে গেছে যখন আমার উদ্দেশ্য আর তোর পাপের প্রায়শ্চিত্ত দুটোই পূরণ হয়ে যাবে। দেখো, আমাকে মেরো না, আমাকে ছেড়ে দাও। যা হয়েছে তার জন্য আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা করে দেব? আর তা আবার তোকে? যদি একবার এই সব আমার সাথে হতো তাহলে হয়তো তোকে আমি ক্ষমা করে দিতাম, কিন্তু আমার নির্দোষ বাচ্চার কি অপরাধ ছিল যার জন্মের আগেই তুই ওকে মেরে ফেললি? দেখো, যা কিছু হয়েছে সেটা অজান্তে হয়েছে। আমাকে ক্ষমা করে দাও আর যেতে দাও। আচ্ছা, তাহলে এই সব কিছু তুই অজান্তে করেছিস? তুই কি আমায় মা অজান্তেই বানিয়েছিলি? আসলে তোর গ্রামবাসীরা তোর এই জারজ বাচ্চার কথা না জানতে পারে সেই জন্য তুই ছল করে আমাদেরকে মেরে ফেললি। কেন? কিছু মনে পড়েছে? তুই বিবাহিত হওয়া সত্ত্বেও আমার সাথে চক্কর চালিয়েছিলি। তুই আমাকে নিজের জালে ফাঁসালি আর আমায় প্রেগনেন্ট করে সবার শেষে মেরে ফেললি, যাতে তোর এই জঘন্য রূপ গ্রামবাসীদের সামনে না আসে। আর তুই এই অজুহাত দিলি যে আমি গ্রামবাসীদের উপর গালো জাদু করতাম। এখন তুই মরার জন্য তৈরি হয়ে যা, ঠিক সেইভাবেই যেভাবে তুই আমাকে মেরেছিলি। এই সব কিছু শোনার পরে আব্দুল ভয় পেয়ে ওখান থেকে তাড়াতাড়ি পালাতে লাগলো। কিন্তু তখনই হঠাৎ আব্দুল সামনে একটা গভীর দলদলে গিয়ে পড়ে যায় আর আস্তে আস্তে ভেতরের দিকে নেমে যেতে লাগলো। আব্দুল বাইরে বেরোনোর জন্য অনেক চেষ্টা চালিয়ে গেল, কিন্তু ও ভেতরে নিমজ্জিত হয়ে যেতে লাগলো। আমাকে মেরো না, আমি আমি যা কিছু করেছি তার জন্য আমাকে ক্ষমা করে দাও। এরপর এমন ভুল আর কখনো করব না। ঠিক আছে, যখন তোর পুনর্জন্ম হবে, মানে পরের জন্মে, এই কথাটার খেয়াল রাখিস। এই জন্মে তো আমি তোকে মোটেই ছাড়বো না। এইটুকু বলেই আব্দুল দলদলের ভেতরে নিমজ্জিত হতে লাগলো। আর তখনই ওর আশেপাশে রক্ত বইতে লাগলো। একটা ছোট বাচ্চা ওই দলদলের ভেতর থেকে ওর শরীরটাকে কেটে যাচ্ছিল। আব্দুল জোরে জোরে চিৎকার করলো, আর চিৎকারের সঙ্গে আব্দুল ওই দলদলেই একদম চিরকালের জন্য অন্তর্শায়ী হয়ে গেল।